১৯৪৫ সালের ৯ মার্চ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপপুঞ্জ, গুয়াম, সাইপান এবং তিনিয়ানের আমেরিকান বিমান ঘাঁটিগুলির ওপর সূর্যাস্ত ঘনিয়ে আসছে। জাপানি অধিকৃত অঞ্চল থেকে দখলকৃত রানওয়েতে স্থলকর্মীরা ৩২৫টি বোয়িং বি-২৯ সুপার ফর্ট্রিস বোমারু বিমানের ওপর চূড়ান্ত পরীক্ষা সম্পাদন করছে। মেজর জেনারেল কার্টিস লেমে, ২১তম বোমারু কমান্ডের কমান্ডিং অফিসার, প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের বোমা হামলার কৌশলে সবচেয়ে আমূল পরিবর্তনের আদেশ দিয়েছেন। স্বাভাবিক ক্ষমতার অতিরিক্ত পরিমাণে ভর্তি করা বোমার বগিতে ক্রুরা প্রতিটি বিমানে ১৫২০টি M69 ইনসেন্ডিয়ারি বোমাবলেট সহ ক্লাস্টার বোমা লোড করছে, প্রতিটি ন্যাপাম দিয়ে পূর্ণ, যা ১৮০০ ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় জ্বলবে। উদ্দেশ্যটি কৌশলগত তবে বিতর্কিত। টোকিওর ঘনবসতিপূর্ণ সীতামাচি জেলা, যেখানে ৭৫০,০০০ মানুষ মাত্র ১২ বর্গ মাইলের মধ্যে কাঠের বাড়িতে বসবাস করে, ১৭৩৫ ঘণ্টায় প্রথম রূপালী বি-২৯ গুয়ামের উত্তর মাঠ থেকে উড্ডয়ন করে। ঘনীভূত অন্ধকারের মধ্য দিয়ে রাইট আর-৩৫৫০ ইঞ্জিনের গর্জন শোনা যায়, যখন একের পর এক বোমারু বিমান আকাশে ওঠে, গঠন বিন্যাসে নয় বরং স্বতন্ত্রভাবে উড়ে। তাদের স্বাভাবিক ইনসেন্ডিয়ারি লোডের দ্বিগুণ বহন করার জন্য বেশিরভাগ প্রতিরক্ষামূলক বন্দুক অপসারণ করা হয়েছে। আক্রমণের নেতৃত্বে রয়েছে পাথফাইন্ডার বিমান, যারা লক্ষ্যবস্তুকে একটি জ্বলন্ত এক্স চিহ্ন দিয়ে চিহ্নিত করবে, যা মাইল দূর থেকে দৃশ্যমান। তারপরে প্রধান বাহিনী মাত্র ৫,০০০ থেকে ৭,০০০ ফুট উচ্চতা থেকে তাদের বোঝা নামাবে, যা তাদের ডিজাইন করা বোমা হামলার একটি ভগ্নাংশ। এরপর যা ঘটবে তা আমেরিকান ইনসেন্ডিয়ারি যুদ্ধের অপ্রতিরোধ্য শক্তি প্রদর্শন করবে এবং প্রকাশ করবে কেন জাপানি বিমান প্রতিরক্ষা তাদের দৃঢ়তা সত্ত্বেও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক বিমান হামলা প্রতিরোধ করতে পারেনি। আমেরিকান বোয়িং বি-২৯ সুপার ফর্ট্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত বিমান হিসেবে প্রশান্ত মহাসাগরীয় থিয়েটারে এসেছিল। এই বিপ্লবী বোমারু বিমানটি ডিজাইন করতে ১.৪ মিলিয়নেরও বেশি প্রকৌশল কর্মঘণ্টা প্রয়োজন হয়েছিল এবং এটি $৩ বিলিয়ন বিনিয়োগ প্রতিনিধিত্ব করেছিল, যা ম্যানহাটন প্রকল্পের $১.৯ বিলিয়ন খরচকে ছাড়িয়ে গিয়েছিল। ৪ ইঞ্জিন বিশিষ্ট ভারী বোমারু বিমানটিতে যুগান্তকারী বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত ছিল: চাপযুক্ত ক্রু কম্পার্টমেন্ট, দূরবর্তী নিয়ন্ত্রিত বন্দুক বুরুক এবং একটি বিমানে লাগানো সবচেয়ে শক্তিশালী পিস্টন ইঞ্জিন। উৎপাদন সারা দেশ জুড়ে বিতরণ করা হয়েছিল, যেখানে বোয়িং সিয়াটেল, রেন্টন এবং উইচিটায় বোমারু বিমান উৎপাদন করছিল, গ্লেন-এল মার্টিন কোম্পানি ওমাহায় এবং বেল এয়ারক্রাফট কর্পোরেশন মেরিয়াটায়, জর্জিয়ায়। প্রতিটি বি-২৯ দৈর্ঘ্যে ৯ ফুট বিস্তৃত ছিল এবং ১৪১ ফুট ডানার বিস্তার ছিল। ৪টি রাইট আর-৩৩৫০ ডুপ্লেক্স সাইক্লোন ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা প্রতিটি ২,২০০ অশ্বশক্তি উৎপাদন করত। বিমানটি ১,৬০০ মাইল যুদ্ধ ব্যাসার্ধে ২০,০০০ পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারত এবং ৩১,৮৫০ ফুট উচ্চতায় উঠতে পারত এবং সর্বোচ্চ গতি ছিল ৩৫৭ মাইল প্রতি ঘন্টা। ১৯৪৫ সালের মার্চ মাস নাগাদ আমেরিকান কারখানাগুলি যুদ্ধ ইউনিটগুলিতে প্রায় ২,০০০টি বি-২৯ সরবরাহ করেছিল এবং উৎপাদন ৩,৯৭০টি বিমানের চূড়ান্ত যুদ্ধকালীন মোটের দিকে ত্বরান্বিত হচ্ছিল। এই বিশাল উৎপাদন প্রচেষ্টা আমেরিকান শিল্পকর্মটা দেখাচ্ছিল। শুধুমাত্র বোয়িংয়ের উইচিটা প্ল্যান্টটি প্রতি কাজের দিনে ৪.২টি সুপার ফর্ট্রেস উৎপাদন করছিল। ২০তম বোমারু কমান্ড, যা ব্যক্তিগতভাবে জেনারেল হেনরি হ্যাপ আর্নল্ড দ্বারা কমান্ডেড ছিলেন, এই সামরিক বিমানগুলি প্রথমে চীনের ঘাঁটি থেকে ১৯৪৪ সালের জুন থেকে মোতায়েন করেছিল, তারপর নতুন দখলকৃত মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে ১৯৪৪ সালের ১৭ই নভেম্বর থেকে শুরু করে। ২১তম বোমারু কমান্ড মারিয়ানা থেকে ৩টি বোমাবর্ষণ উইং পরিচালনা করত। ৭৩তম বোমাবর্ষণ উইং এবং ৩১৩তম বোমাবর্ষণ উইং সাইপানে অবস্থিত ছিল এবং ৩১৪তম বোমাবর্ষণ উইং গুয়ামে। এই ইউনিটগুলি একটি একক মিশনের জন্য ৩০০টিরও বেশি বি-২৯ মোতায়েন করতে পারত। প্রতিটি বিমান বিশেষায়িত স্থল ক্রু দ্বারা সারাক্ষণ রক্ষণাবেক্ষণ করা হতো।
সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল জাপানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ১৯৪৫ সালের প্রথম দিকে ইম্পিরিয়াল জাপানি সেনাবাহিনী এবং নৌবাহিনী পৃথক সমন্বয়হীন কমান্ড কাঠামো পরিচালনা করত, যেখানে সেবাগুলির মধ্যে ন্যূনতম যোগাযোগ ছিল। তাদের প্রাথমিক রাত্রিকালীন যুদ্ধবিমান নাকাজিমা J-1N গিক্কো মুনলাইট একটি পুনর্বিবেচনা বিমান থেকে তাড়াহুড়ো করে রূপান্তরিত হয়েছিল। ৩০ ডিগ্রি কোণে উপরের দিকে গুলি চালানো যমজ ২০ মিলিমিটার টাইপ ৯৯ কামান এবং নিচের দিকে গুলি চালানো আরেক জোড়া দিয়ে সজ্জিত গেক্কো তত্ত্বীয়ভাবে অপ্রত্যাশিত কোণ থেকে বোমারু বিমান আক্রমণ করতে পারত। তবে জাপান যুদ্ধজুড়ে এই বিমানের মাত্র ৪৭৯টি উৎপাদন করেছিল এবং অনেকগুলি ইতিমধ্যেই হারিয়ে গিয়েছিল। কাওয়াসাকি K-৪৫ তোরিউ ড্রাগন কিলার আরেকটি রাত্রিকালীন যুদ্ধবিমান বিকল্প হিসেবে কাজ করত, যার নাকে ৩৭ মিলিমিটার কামান এবং তির্যক ফায়ারিং ২০ মিলিমিটার কামান দিয়ে সজ্জিত ছিল। কিন্তু ১৯৪১ সাল থেকে মাত্র ১,৭০১টি উৎপাদিত হয়েছিল। রাত্রিকালীন বাধার জন্য রেডার ছাড়া এই বিমানগুলি সার্চ লাইট এবং ভিজুয়াল শনাক্তকরণের উপর নির্ভর করত। অন্ধকারে দ্রুতগতির বোমারু বিমানের বিরুদ্ধে প্রায় অসম্ভব কাজ। ভূমিভিত্তিক প্রতিরক্ষাও সমানভাবে অপর্যাপ্ত ছিল। টোকিও সমগ্র মেট্রোপলিটন এলাকা রক্ষায় ৫০০টিরও কম ভারী বিমান বিধ্বংসী কানন ধারণ করত। টাইপ ৮৮ মিলিমিটার বন্দুক প্রধান উচ্চ উচ্চতা প্রতিরক্ষা প্রদান করত, যখন টাইপ ৯৮-৭৫ মিলিমিটার কামান মাত্র ১১,৫০০ ফুটের কার্যকর সিলিংয়ের সহ ঘনিষ্ঠ পরিসর সুরক্ষা প্রদান করত। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জাপানের বিমান বিধ্বংসী আর্টিলারির জন্য ফায়ার কন্ট্রোল রেডারের অভাব ছিল। পরিবর্তে অপটিক্যাল রেঞ্জ ফাইন্ডার এবং সাউন্ড লোকেটারের উপর নির্ভর করত, যা বাজে আবহাওয়া বা রাতে অকেজো হয়ে যেতে পারত। সংখ্যাগুলি একটি চ্যালেঞ্জিং গল্প বলেছিল। যখন আমেরিকা শুধুমাত্র মারিয়ানা থেকে শত শত B-29 মোতায়েন করতে পারত, জাপানি বাহিনী ১৯৪৫ সালের মার্চ নাগাদ হোম দ্বীপপুঞ্জ জুড়ে সম্ভবত ২০০টি অপারেশনাল রাত্রিকালীন যুদ্ধবিমান পরিচালনা করত। জ্বালানি ঘাটতি প্রশিক্ষণ ফ্লাইট সীমাবদ্ধ করেছিল, নতুন পাইলটদের ন্যূনতম রাত্রি উড়ান অভিজ্ঞতার সহরেখে। বিমান চালনা পেট্রোল এত দুর্লভ হয়ে গিয়েছিল যে প্রত্যাশিত আমেরিকান আক্রমণের প্রতিরক্ষামূলক অপারেশনের জন্য জ্বালানি সংরক্ষণের জন্য অনেক বিমান ভূমিতে রাখা হয়েছিল। মেজর জেনারেল কার্টিস লেনে ১৯৪৫ সালের জানুয়ারিতে ২১তম বোমারু কমান্ডের কমান্ড গ্রহণ করেছিলেন, একটি কৌশলী বোমা হামলা অভিযানের উত্তরাধিকার পেয়ে। ৩০,০০০ ফুট থেকে পূর্ববর্তী উচ্চতা নির্ভরযোগ্য বোমারু হামলা অভিযান জেট স্ট্রিমের কারণে অকার্যকর প্রমাণিত হয়েছিল। ২০০ মাইল প্রতি ঘণ্টার বেগে অতিক্রম করা বাতাস, যা বোমাগুলিকে তাদের উদ্দিষ্ট লক্ষ্য থেকে ভারী বোমা মাইল দূরে ছড়িয়ে দিয়েছিল। উচ্চতায় আরোহণ থেকে ইঞ্জিন স্ট্রেন, ম্যাগনেসিয়াম অ্যালয় উপাদানগুলি নিরাপদ অপারেটিং তাপমাত্রার বাইরে অতিরিক্ত গরম হওয়ার সাথে ঘন ঘন যান্ত্রিক ব্যর্থতা সৃষ্টি করেছিল। ৭০% সময় মেঘের আবরণ লক্ষ্যবস্তুগুলিকে অস্পষ্ট করে দিয়েছিল, বোমারুদের আদিম রাডারের উপর নির্ভর করতে বাধ্য করেছিল। এই অপারেশনাল চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করার পরে লেমে একটি বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন, যা জাপানের বিরুদ্ধে বিমান যুদ্ধকে রূপান্তরিত করবে। নতুন কৌশলগুলি ছিল একদিকে বিপ্লবী, অন্যদিকে যৌক্তিক। লেমে সমস্ত প্রতিরক্ষামূলক বন্দুক সরিয়ে ফেলার আদেশ দেন, শুধু টেল অবস্থান ব্যতীত, যা প্রতিটি B-29কে সাধারণ ৩.৫ টন উচ্চ বিস্ফোরকের পরিবর্তে ৭ টন অগ্নিসংযোজী বা ইনসেন্ডিয়ারি বোমা বহন করার অনুমতি দেয়। ৫,০০০ থেকে ৯,০০০ ফুট উচ্চতায় উড়ে জেট স্ট্রিম এড়ানো, ইঞ্জিনের উপর চাপ কমানো এবং বোমাবাড়ির নির্ভুলতা উন্নত করা সম্ভব হবে। রাত্রিকালীন আক্রমণ জাপানি যুদ্ধবিমানের রাডার ও প্রশিক্ষিত নৈশ পাইলটের অভাবের কারণে তাদের প্রতিরোধ ক্ষমতা
হ্রাস করবে। প্রতিটি বিমান লোরান রেডিও সংকেত দ্বারা ন্যাভিগেট করবে, ঘন গঠনে নয় বরং কয়েক ঘণ্টা ধরে ধারাবাহিক প্রবাহে আক্রমণ চালাবে। আবহাওয়া পূর্বাভাসকারীরা 9 থেকে 10 মার্চের জন্য আদর্শ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন। পরিষ্কার আকাশ এবং শক্তিশালী ভূমি বায়ু যা লক্ষ্য এলাকা জুড়ে আগুন ছড়িয়ে দিতে পারবে। লক্ষ্য নির্বাচন অপারেশনের কৌশলীগত প্রকৃতিকে প্রকাশ করেছিল। আমেরিকান পরিকল্পনাকারীরা এমন এলাকাগুলি বেছে নিয়েছিলেন যেখানে জাপানি ক্ষুদ্র ঘাড়স্থ শিল্পগুলো বিমানের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং সূক্ষ্ম যন্ত্র তৈরি করত, যা আবাসিক অঞ্চলের মধ্যে ছোট কর্মশালায় সংযুক্ত ছিল। গোয়েন্দা কর্মকর্তারা স্ট্র্যাটেজিক সার্ভিসেস অফিসের তৈরি মানচিত্র পরামর্শ করেছিলেন, যেখানে টোকিওর ওয়ার্ডগুলোকে কাঠামোর ঘনত্ব অনুযায়ী র্যাঙ্ক করা হয়েছিল এবং যুদ্ধপূর্ব জাপানি নগর পরিকল্পনা নথি ব্যবহার করা হয়েছিল। উত্তর পূর্ব টোকিওর নির্বাচিত অঞ্চলটি আসাকুসা, হোনজো এবং ফুকাগাওয়া ওয়ার্ড অন্তর্ভুক্ত করেছিল। শ্রমজীবী পাড়া, যেখানে অত্যন্ত উচ্চ জনসংখ্যা ঘনত্ব এবং যেখানে সম্প্রসারিত পরিবারগুলি কাঠের কাঠামোয় বাস করত, যেগুলি সরু গলিতে আলাভা করা ছিল। M-59 অগ্নিসংযোজী বোমা ব্লেড M-29-এর জন্য উন্নত যুদ্ধ প্রযুক্তির প্রতীক হয়ে উঠেছিল। এই সরবুঝাকার ইস্পাত পাইপটির ব্যাস ছিল 3 ইঞ্চি এবং দৈর্ঘ্য 20 ইঞ্চি। ওজন ছিল 6 পাউন্ড। আগের থার্মাইট বা ম্যাগনেসিয়াম ডিজাইনের মতো নয়, যা বেশি গরমে জ্বললেও নেভানো যেত। M-59 ব্যবহার করত ন্যাপালাম, স্ট্যান্ডার্ড অয়েল এবং হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করা এক ধরনের জেলীয় পেট্রল। এটি E-46 বিক্ষিপ্ত ক্লাস্টার বোমায় ফেলা হতো, যা 38টি বোমা ব্লেড নিয়ে গঠিত এবং 2000 ফুট উঁচুতে গিয়ে আলাদা হয়ে যেত। প্রতিটি M-59 বোমা ব্লেড তার ফিউজ নিচের দিকে স্থির করত। আঘাত করার পর একটা টাইম ডিলে ফিউজ 3 থেকে 5 সেকেন্ড জ্বলত, তারপর একটা সাদা ফসফরাস চার্জ জ্বলে রাখত, যা 100 ফুট পর্যন্ত সীমায় অগ্নিশিখা ছড়িয়ে দিত। বিলম্বিত বিস্ফোরণ নিশ্চিত করত যে বোমা ব্লেডটি পাশে শুয়ে থাকা অবস্থায় বিস্ফোরিত হবে, ফলে দাহ্য পদার্থ ভেতরে দ্রুত প্রসারিত হবে। ইউটাহের ডাগোয়ে প্রুভিং গ্রাউন্ডে M-59-এর কার্যকারিতা প্রমাণিত হয়েছিল, যা জাপানি আবাসিক ভবনের প্রতিরূপে ব্যবহৃত কাঠামোর উপর ব্যাপক ক্ষতি করে। অস্ত্রটি বিস্তৃত এলাকায় একাধিক অগ্নিসংযোগ সৃষ্টি করত এবং ন্যাপামাম ইন্ধনটি পৃষ্ঠে লেগে থাকায় জল ব্যবহারকারী দমকলের প্রচেষ্টাকেও ব্যর্থ করত। একটি B-29 বিমানে 40টি ক্লাস্টার বোমা বহন করা হতো, প্রতিটিতে 1520টি আলাদা বোমা ব্লেড থাকত। 325টি বিমান থেকে 279টি শেষ পর্যন্ত টোকিওতে পৌঁছায়। অপারেশন মিটিং হাউসে প্রায় 4,24,000 অগ্নিসংযোগকারী বোমা বিলেট টোকিওর ওপর ফেলা হবে, যা ইতিহাসের নজিরবিহীন ঘনত্ব সৃষ্টি করবে। আমেরিকান পরিকল্পনাকারীদের হিসাব অনুযায়ী এই ঘনত্ব একটি স্বয়ংসম্পূর্ণ অগ্নিঝড় তৈরি করবে, যেখানে পৃথক অগ্নিকাণ্ডগুলো মিলিত হয়ে বিশাল বাতাসের প্রবাহ তৈরি করবে, যা আগুনকে প্রাথমিক বিস্ফোরণ এলাকার বাইরে ছড়িয়ে দেবে। 314তম বোমাবর্ষণ উইংয়ের ব্রিগেডিয়ার জেনারেল টমাস সার্সফিল্ড পাওয়ারের নেতৃত্বে প্রথম B-29 9 মার্চ বিকেল 5:30 পরপরই গুয়াম থেকে উড্ডয়ন করে। পরবর্তী কয়েক ঘণ্টায় 3টি দ্বীপঘাঁটি থেকে প্রতি 50 সেকেন্ডে একবার করে বোমারু বিমান আকাশে ওঠে। 14 ঘণ্টার রাউন্ড ট্রিপ মানব এবং যন্ত্র উভয়কেই তাদের কার্যক্ষমতার সীমায় পরীক্ষা করত। ক্রুরা ভারী শ্যুটের পরিবর্তে হালকা ফ্লাইট গিয়ার পরিধান করেছিল, নিম্ন উচ্চতার উষ্ণ তাপমাত্রার সুবিধা নেওয়ার জন্য। বন্দুক, গানার ও গোলাবারুদের ওজন ছাড়া B-29 সহজে উচ্চতায় উঠত এবং জ্বালানি সংরক্ষণ করত জাপানের 1500 মাইল যাত্রায়। জাপানের উপকূলের কাছে আসার সময় ফুজি পর্বতের তুষারাচ্ছাদিত চূড়া একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন চেকপয়েন্ট হিসেবে কাজ করছিল। রাত 10:30 নাগাদ টোকিওতে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে, যদিও বেশিরভাগ বাসিন্দা প্রথমে তাদের বাড়িতেই অবস্থান করছিল। পূর্ববর্তী উচ্চতা হামলাগুলি সীমিত ক্ষতি করেছিল, যা ব্যাপক আত্মসন্তুষ্টি সৃষ্টি করেছিল। যা আসতে চলেছে তার জন্য টোকিওর নাগরিক প্রতিরক্ষা প্রস্তুতি ছিল অপর্যাপ্ত। শহরে মাত্র 18টি কংক্রিটের বিমান হামলা আশ্রয় কেন্দ্র ছিল, যা 43 লাখ বাসিন্দার মধ্যে 90,000 জনকে সুরক্ষা দেওয়ার সক্ষম ছিল। অধিকাংশ পরিবার নির্ভর করত পুগো নামের গভীর খাঁতে, যা তক্তা দিয়ে ঢাকা থাকত, অথবা সাধারণ ছোট খনিত আশ্রয়স্থল ছিল, যা অগ্নিসংযোগকারী বোমার বিরুদ্ধে ন্যূনতম সুরক্ষা প্রদান করত। শহরের 8,000 অগ্নি নির্বাপক কর্মীর হাতে মূলত হাত পাম্প এবং জলের বালতি ছিল, যা শান্তিকালীন জরুরি পরিস্থিতির জন্য তৈরি।
পাড়ার সংঘ বয়স্ক বাসিন্দা, নারী এবং কিশোরদের দ্বারা গঠিত বেসামরিক অগ্নি নির্বাপক দল সংগঠিত করেছিল, যাদের কাছে ছিল বালির বালতি ও পানির পাত্র। প্রথম পাথফাইন্ডার বি-29 বিমানগুলো 10 মার্চ রাত 12:08 টোকিওর উপর পৌঁছায়, বিভিন্ন দিক থেকে এসে লক্ষ্য এলাকা চিহ্নিত করে। মাত্র 5000 ফুট উচ্চতায় উড়ে তারা M-47 ন্যাপাম বোমা ফেলে, যা সঙ্গে সঙ্গে দৃশ্যমান আগুনের চিহ্ন তৈরি করে, বিশাল জ্বলন্ত এক্স গঠন করে। মূল বাহিনী কয়েক মিনিট পরে পৌঁছিয়ে আলো চিহ্নিত এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ করে। আবহাওয়া পরিস্থিতি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিষ্কার দৃশ্যমানতা এবং পৃষ্ঠের বায়ুর গতিবেগ 17 থেকে 28 মাইল প্রতি ঘণ্টা, যদিও ঝোড়ো হাওয়া 45 মাইল প্রতি ঘণ্টায় পৌঁছেছিল। যখন M-69 ক্লাস্টারগুলো আলাদা হয়ে নিচে নামছিল, পর্যবেক্ষকরা তাদেরকে আগুনের আলোতে ঝিলমিল করা ধাতব বস্তু হিসেবে বর্ণনা করেছিল, যা নজিরবিহীন অগ্নিধ্বংসের পূর্বাভাস দিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে লক্ষ্য এলাকা জুড়ে হাজার হাজার পৃথক অগ্নিকাণ্ড শুরু হয়েছিল। প্রবল বাতাস দ্রুত এক ভবন থেকে অন্য ভবনে আগুন ছড়িয়ে দেয়, পৃথক অগ্নিকাণ্ডকে একটি বিশাল অগ্নিঝড়ে পরিণত করে। ভূমিস্তরে তাপমাত্রা 1800 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছিল, যা কাঁচ এবং ধাতব কাঠামো গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অতিরিক্ত তাপে সৃষ্ট বায়ুপ্রবাহ শক্তিশালী ঘূর্ণি তৈরি করেছিল, যা ধ্বংসাবশেষকে আকাশে উঁচুতে তুলে নিত। রাস্তাগুলো অতিক্রম্য হয়ে পড়েছিল, কারণ অ্যাসফাল্ট জ্বলে উঠছিল এবং কাঠের ভবনগুলো প্রচণ্ড তাপে ভেঙে পড়ছিল। অগ্নিঝড়ের শব্দ সমস্ত অন্যান্য শব্দকে ঢেকে দিয়েছিল, আর ধোঁয়া আর তাপ দৃশ্যমানতা মাত্র কয়েক ফুটে নামিয়ে দিয়েছিল। 24 বছর বয়সী ইয়োশিকো হাশিমোতো ছিলেন টোকিওর সুমিদা ডিস্ট্রিক্টে নিজের বাড়িতে তার 13 মাসের শিশুকে নিয়ে, যখন আক্রমণ শুরু হয়। তার স্বামী, একজন সেনা অফিসার, শহরের অন্য প্রান্তে পাহারায় ছিলেন। তিনি পরবর্তীতে ইতিহাসের রেকর্ডের জন্য সাক্ষ্য দিয়েছিলেন। বি-29 বিমানগুলো প্রচুর অগ্নি বোমা ফেলছিল, আর সেই শব্দটি ভারী বৃষ্টির মতো শোনাচ্ছিল। আমি বিমানের হামলার তীব্রতা দেখে বিস্মিত হয়েছিলাম। এর আগে এমন দৃশ্য আমি কখনো দেখিনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ইয়োশিকো তার বাবা, মা, শিশু এবং বোনদের নিয়ে পালিয়ে যায়। চারদিকে ছিল উদ্বাস্তু মানুষের ভিড়। সীতামাচির সরু গলিগুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল, কারণ হাজার হাজার মানুষ একই সঙ্গে পালানোর চেষ্টা করছিল। ভয়ঙ্কর বিভ্রান্তিতে পিতামাতারা সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বয়স্ক লোকেরা পড়ে গেলে আর উঠতে পারেনি। উত্তপ্ত তাপমাত্রার কারণে দমকল কর্মীরা আগুনের কাছে যাওয়া অসম্ভব হওয়ায় তাদের সরঞ্জাম ফেলে পালায়। সুমিদা নদীর তীরে ইয়োশিকো বিশৃঙ্খলার দৃশ্য প্রত্যক্ষ করেন। আমাদের চারপাশে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ছিল, আর বাতাস আরও তীব্র হয়ে উঠছিল। জ্বলন্ত কাঠামো, সাইনবোর্ড, কাঠের দরজা এবং গৃহস্থালির জিনিসপত্র বাতাসে ভাসছিল। নদীর উভয় তীরের গুদামঘরগুলো দাও দাও করে জ্বলছিল। ইয়োশিকোর বাবা তাকে এবং শিশুটিকে নদীর পানিতে ঠেলে দেন। এই সিদ্ধান্তই তাদের জীবন বাঁচায়, কিন্তু তার মা, ইয়োশিকোর বাবা এবং বোন এইৎসুর সঙ্গে প্রাণ হারান। জ্বলন্ত জেলার জুড়ে একই ধরনের মর্মান্তিক ঘটনা বারবার ঘটছিল। যারা খাল বা নদীতে আশ্রয় নিতে গিয়েছিল, তারা অতিরিক্ত উত্তপ্ত পানির তাপে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্যরা হুড়োহুড়িতে পদদলিত হয়েছিল, যখন হাজার হাজার মানুষ একসঙ্গে পানির দিকে দৌড়াচ্ছিল। আগুনের তাণ্ডব থেকে সৃষ্ট বাতাসের শক্তি এত প্রবল ছিল যে অনেক মানুষকে তাদের মূল অবস্থান থেকে দূরে ছুঁড়ে নিয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে তাদের মৃতদেহ দূরবর্তী স্থানে পাওয়া যায়। পুলিশ স্টেশন, হাসপাতাল এবং নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলো আগুনে ঘিরে পড়ে। কিকুকাওয়া প্রাথমিক বিদ্যালয়ে, যা একটি নির্ধারিত আশ্রয়কেন্দ্র ছিল, তদন্তকারীরা পরবর্তীতে কেবল ধাতব জিনিস এবং শতাধিক মানুষের ছাই ভস্মাবশেষ পেয়েছিলেন। শতাব্দী প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, সঙ্গে তাদেরও, যারা সেখানে আশ্রয় নিয়েছিল। অগ্নিঝড় থেকে সৃষ্ট চরম পরিবেশের কারণে এমনকি আশ্রয়কেন্দ্রে থাকা লোকেরাও তীব্র তাপ এবং ধোঁয়ার বিরুদ্ধে লড়াইয়ে অসহায় হয়ে পড়ে। অতিরিক্ত উত্তপ্ত বাতাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের এমনকি অল্প সময়ের মধ্যেও ফুসফুসে গুরুতর ক্ষতি হয়েছিল। হামলার পর হতাহতের অনুমান বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে ব্যাপকভাবে ভিন্ন ছিল। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক বমিং সার্ভে ৮৭,৭৯৩ জন নিহত এবং ৪০,৯১৮ জন আহত বলে নথিভুক্ত করেছিল। টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ
৮৩,৭৯৩ জনের মৃত্যু এবং ৪০,৯১৮ জন আহতের সংখ্যা রিপোর্ট করেছিল। টোকিও ফায়ার ডিপার্টমেন্ট অনুমান করেছিল ৯৭,০০০ নিহত এবং ১,২৫,০০০ আহত। ঐতিহাসিকভাবে স্বীকৃত সংখ্যাটি নির্দেশ করে যে মৃতের সংখ্যা ১ লক্ষেরও বেশি ছিল, যা যেকোনো একটি পারমাণবিক হামলার তাৎক্ষণিক হতাহতের চেয়েও বেশি। হামলায় ১৫.৮ বর্গমাইল এলাকা জুড়ে ২,৬৭,১৭১টি ভবন ধ্বংস হয়েছিল, যা টোকিওর মোট অবকাঠামোর ২৫%। ১ মিলিয়নেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। শিল্পক্ষেত্রে প্রভাব ছিল মারাত্মক। টোকিওর অর্ধেকেরও বেশি উৎপাদন ছোট আবাসিক কর্মশালার মধ্যে ঘটত, এবং সেগুলির ধ্বংস গুরুত্বপূর্ণ যুদ্ধ সামগ্রী উৎপাদনে গুরুতর প্রভাব ফেলেছিল। হাজার হাজার দক্ষ শ্রমিক নিহত বা শহর থেকে বিতাড়িত হয়েছিল। তুলনামূলকভাবে আমেরিকান ক্ষতিগ্রস্ততা খুবই সীমিত ছিল। ১৪টি বি-২৯ বিমান ফিরে আসেনি এবং ৯৬ জন বিমানকর্মী নিহত বা নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। কয়েকটি বোমারু বিমান আগুন থেকে সৃষ্ট তাপীয় বায়ুপ্রবাহের তীব্র অস্থিরতার মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায়। অন্য কিছু বিমান নিম্ন উচ্চতায় ওড়ার সময় বিমান বিরোধী গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও জাপানি গানাররা এত অস্বাভাবিক উচ্চতায় উড়ন্ত বিমানের ওপর নিশানা স্থাপন করতে সংগ্রাম করছিল। বিমান ক্রুরা পরে জানিয়েছিল যে তারা তাদের কার্যক্ষম উচ্চতায় থেকেও ধোঁয়া শনাক্ত করতে পেরেছিল। যারা প্রথমে লেমের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা অভিযানের ব্যাপ্তি ও প্রভাব দেখে নির্বাক হয়ে যায়। জেনারেল লেমে পরবর্তীতে নৈতিক দিক নিয়ে চিন্তা করে বলেছিলেন, আমার মনে হয় যদি আমি যুদ্ধ হারতাম তবে আমাকে যুদ্ধপরাধী হিসেবে বিচার করা হতো। জেনারেল আর্নল্ড অভিনন্দন বার্তা পাঠান। এটি প্রমাণ করে তোমার ক্রুরা যে কোনো কিছুর মুখোমুখি হওয়ার সাহস রাখে। অভিযানের ফলাফল সঙ্গে সঙ্গেই মার্কিন কৌশলে প্রভাব ফেলে। 10 দিনের মধ্যে অনুরূপ হামলা নাগোয়া, ওসাকা এবং কোবেতে চালানো হয়, যা জাপানের 4টি বৃহত্তম শহরকে প্রভাবিত করে। অভিযানে বিরতি কেবল সেই কারণে এসেছিল যে 21তম বোমারু কমান্ডের অগ্নিসংযোজনকারী বোমার মজুদ শেষ হয়ে গিয়েছিল। মার্কিন কারখানাগুলো সঙ্গে সঙ্গে M69 বোমা উৎপাদনকে প্রাধান্য দিয়ে উৎপাদন বাড়িয়ে দেয়। আমেরিকান এবং জাপানি সামর্থ্যের মধ্যে পার্থক্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে হারানো B-29 প্রতিস্থাপন করতে পারত, কিন্তু জাপান ধ্বংসপ্রাপ্ত নগর অঞ্চল পুনর্গঠন বা হারানো শ্রমিকদের প্রতিস্থাপন করতে পারত না। আমেরিকার শিল্পোৎপাদন জাপানের তুলনায় 10 গুণ বেশি ছিল। প্রযুক্তিগত সুবিধাগুলোর কারণে প্রতিটি আমেরিকান অস্ত্র অনেক বেশি কার্যকর ছিল। আর B-29 প্রকল্পের $3 বিলিয়ন ব্যয় জাপানের সমগ্র 1945 সালের সামরিক বাজেটের চেয়েও বেশি ছিল। 1945 সালের মধ্যাব্দ পর্যন্ত আমেরিকা প্রতি মাসে 50,000 টন অগ্নিসংযোজনকারী বোমা তৈরি করছিল। অথচ জাপান মৌলিক গোলাবারুদের সরবরাহ বজায় রাখতেও সংগ্রাম করছিল। আমেরিকান অভিযানের পদ্ধতিগত কাঠামো যুদ্ধের প্রতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। রাসায়নিক যুদ্ধ বিভাগ ডুগওয়ে প্রুভিং গ্রাউন্ডে যুদ্ধপূর্ব স্থাপত্য নকশার ভিত্তিতে জাপানি পাড়ার বিস্তারিত প্রতিরূপ তৈরি করেছিল। স্ট্যান্ডার্ড অয়েল ডেভেলপমেন্ট কোম্পানি ব্যাপক রাসায়নিক গবেষণার মাধ্যমে ন্যাপালম তৈরি করে। হার্ভার্ড এবং শিকাগো বিশ্ববিদ্যালয় অগ্নিসংযোজন বিস্তারের ধরন নিয়ে বিশ্লেষণমূলক গবেষণা পরিচালনা করে। বৈজ্ঞানিক গবেষণাকে সামরিক কর্মসূচির সঙ্গে একীভূত করার এই পদক্ষেপটি জাপানি সামরিক মতবাদের সম্পূর্ণ বিপরীতে ছিল, যা বস্তুগত সক্ষমতার চেয়ে ঐতিহ্যবাহী মূল্যবোধকে প্রাধান্য দিত এবং আধুনিক যুদ্ধ পদ্ধতির সামনে তা সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়। জাপানের কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে অক্ষমতা তাদের সামরিক সীমাবদ্ধতা প্রকাশ করে। 21শে ফেব্রুয়ারির প্রাথমিক হামলায় 28,000টি ভবন ধ্বংস হয়েছিল, তবু অথরিটি অগ্নি নির্বাপক প্রতিরোধ উন্নত করতে প্রায় কিছুই করেনি। অগ্নি প্রতিরোধ বাধা তৈরি করতে
ভবন ভাঙার প্রস্তাবও বাস্তবায়িত হয়নি। উদ্ধার পরিকল্পনাগুলো কেবল কাগজেই থেকে গিয়েছিল। সামরিক কর্তৃপক্ষ বেসামরিকদের নিজ নিজ স্থানে অবস্থান বজায় রাখতে জোর দিয়ে গিয়েছিল, যদিও গোয়েন্দা রিপোর্টগুলো বিশাল বোমা হামলার ইঙ্গিত দিচ্ছিল। এই পরিস্থিতির জন্য দায়ী ছিল আন্তঃবিভাগীয় সমন্বয়হীনতা এবং নেতৃত্বের সীমাবদ্ধতা। জাপানি রাতের যুদ্ধ বিমানবাহিনীর সীমিত কার্যক্ষমতা প্রযুক্তিগত বৈষম্য স্পষ্ট করে দেয়। লেফটেন্যান্ট সাচিও এন্ডোর মতো পাইলটরা ব্যক্তিগত সাফল্য অর্জন করলেও সেগুলো ছিল ব্যতিক্রম। তিনি ৮টি বি-29 বিমান ধ্বংসের কৃতিত্ব পান, কিন্তু এমন সাফল্য খুবই বিরল ছিল। অধিকাংশ রাত্রি বিমান পাইলট অন্ধকারে লক্ষ্য খুঁজে পেত না, বিশেষ করে একবার ধোঁয়া দৃশ্যমানতা ঢেকে ফেললে। আকাশে রাডার না থাকায় পাইলটরা ভূমি নিয়ন্ত্রকদের ওপর নির্ভর করতে বাধ্য ছিল, যারা শব্দ শনাক্তকরণের উপায় ব্যবহার করত, যা আগুন শুরু হওয়ার পর সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। যে কয়েকজন পাইলট বি-29 আটকাতে সক্ষম হয়েছিল, তারা দেখেছিল যে তাদের ২০ মিলি কামান প্রায় বোমারুর দৃঢ় নির্মাণের বিরুদ্ধে অপর্যাপ্ত ছিল, যদি না তারা ইঞ্জিন বা জ্বালানি ব্যবস্থায় গুরুতর আঘাত করতে পারত। কিছু পাইলট র্যামিং আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, একক বোমারু বিমান ধ্বংস করতে নিজেদের উৎসর্গ করেছিল। টোকিওর ফায়ার ডিপার্টমেন্ট জাপানের অবকাঠামোগত সীমাবদ্ধতার একটি দৃষ্টান্ত। শহরে ২৮৬টি ফায়ার ইঞ্জিন ছিল, বেশিরভাগই ম্যানুয়াল পাম্প ইউনিট, যা চালাতে একাধিক অপারেটরের প্রয়োজন হতো। বৃহৎ অগ্নি নির্বাপনের জন্য জলচাপ ছিল অপর্যাপ্ত, এবং অবকাঠামোর ক্ষতি জলবণ্টন ব্যবস্থাকে গুরুতর ব্যাহত করেছিল। ফায়ার ডিপার্টমেন্টের প্রক্রিয়াগুলি ঐতিহ্যগত পদ্ধতির মাধ্যমে পৃথক ভবন রক্ষার ওপর জোর দিত। এই পদ্ধতিগুলি হাজারো সমকালীন অগ্নিকাণ্ডের বিরুদ্ধে সম্পূর্ণ অকার্যকর প্রমাণিত হয়েছিল। যখন অগ্নিঝড় শুরু হয়, অধিকাংশ ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত অভিভূত হয়ে পড়ে, তাদের সরঞ্জাম ধ্বংস হয় এবং কর্মীদের সরে যেতে বাধ্য করা হয়। বেঁচে থাকা ব্যক্তিদের ওপর মানসিক প্রভাব ছিল গভীর ও স্থায়ী। অনেকে মনে করেছিল যে ঐতিহ্যগত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। টোকিও ছেড়ে যাওয়া শরণার্থীরা সারা জাপানে অভিজ্ঞতার বিবরণ ছড়িয়ে দেয়, যা যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সরকারি তথ্যের বিরোধিতা করত। কারখানায় শ্রমিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়, কারণ সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। রুটিন এয়ার রেড তোট্টি প্রচলিত হয়ে পড়ে, যখন শহরগুলি পদ্ধতিগতভাবে টার্গেট করা হতো। ১৯৪৫ সালের অগাস্টের মধ্যে ৬৬টি জাপানি শহর বড় অগ্নিসংযোগ হামলায় সম্মুখীন হয়েছিল, এবং পারমাণবিক হামলা ঘটার আগেই নগর জাপান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অভিযানের সাফল্য আমেরিকানদের অপারেশন ডাউনফল পরিকল্পনাকে প্রভাবিত করে। জাপানে পরিকল্পিত আক্রমণ। সামরিক পরিকল্পকরা হিসাব করেছিলেন যে ধারাবাহিক অগ্নিসংযোগ হামলা অক্টোবরের মধ্যে অবশিষ্ট শিল্পক্ষমতা ধ্বংস করবে। লেমে বিশ্বাস করতেন যে কেবলমাত্র কৌশলগত বোমাবর্ষণ করেই জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা যেতে পারে, আক্রমণ ছাড়াই। জয়েন্ট চিফস অফ স্টাফ অনুমান করেছিল যে প্রচলিত বোমাবর্ষণ ইতিমধ্যে প্রায় ৯ লাখ বেসামরিক হতাহতের কারণ হয়েছে, এবং সংঘট চলতে থাকলে আরও কয়েক মিলিয়ন মানুষ আহত বা নিহত হবে। এই মূল্যায়নগুলি প্রেসিডেন্ট ট্রুম্যানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, যা তিনি প্রচলিত বোমাবর্ষণের বিকল্প হিসেবে নয়, বরং সম্ভাব্যভাবে সিদ্ধান্তমূলক মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে দেখেছিলেন। মানবিক দিকটি জাতীয় সীমারেখা অতিক্রম করেছিল। আমেরিকান বিমান ক্রুরা বছর ধরে মানসিক বোঝা বহন করত, যুদ্ধকালীন প্রেক্ষাপট সত্ত্বেও অভিযানে নিজেদের ভূমিকা নিয়ে ভাবছিল। নবম বোমারুক গ্রুপের রিচার্ড বেল তার বিমানে থাকা অবস্থায় আগুন স্পষ্ট দেখতে পেয়েছিলেন, একটি দৃশ্য যা তার মনে স্থায়ীভাবে গেঁথে যায়। জাপানি জীবিতরা স্থায়ী শারীরিক ও মানসিক প্রভাব নিয়ে বেঁচেছিল। উভয় পক্ষের পরিবার অপরিবর্তনীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল, যা একাধিক প্রজন্মকে প্রভাবিত করেছিল। হামলা অসংখ্য এতিম ও বিধবার জন্ম দেয়, যা সামাজিক সহায়তা ব্যবস্থাকে অভিভূত করে এবং যুদ্ধোত্তর সমস্যাগুলিতে অবদান রাখে। পুনরুদ্ধার প্রচেষ্টা ধ্বংসের সর্বব্যাপী প্রকৃতিকে প্রকাশ করে। লক্ষ্য এলাকায় চিকিৎসা সুবিধাগুলি ধ্বংস হয়ে যায়, সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ভবন এবং প্রশাসনিক কেন্দ্রগুলো। 10ই মার্চের সকাল উদ্ভাসিত করেছিল এক রূপান্তরিত ভূদৃশ্য, যেখানে একসময় পূর্ব টোকিও ছিল।
মাইলের পর মাইল জুড়ে ছায়ে ঢাকা জমিতে কেবল কংক্রিট ও ইটের কাঠামোগুলোই দাঁড়িয়েছিল। বেঁচে যাওয়া লোকেরা হারিয়ে যাওয়া চিহ্ন খুঁজে বেড়াচ্ছিল এমন এলাকায় যেগুলিকে আর চেনা যাচ্ছিল না। উদ্ধার দলগুলিকে এলাকা পরিষ্কার করতে ভারী সরঞ্জামের প্রয়োজন হয়েছিল। অনেক মৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। গণশ্রাদ্ধের অনুষ্ঠান সপ্তাহের পর সপ্তাহ চলেছে। জলাশয়গুলো দীর্ঘ সময় ধরে ধ্বংসাবশেষে পূর্ণ ছিল। শিল্পক্ষেত্রের প্রভাব প্রাথমিক পূর্বাভাসকে অতিক্রম করেছিল। টোকিওর পূর্বাঞ্চলে হাজার হাজার ছোট কারখানা ছিল, যেখানে পরিবার ভিত্তিক কর্মীরা বিশেষ উপকরণ, সূক্ষ্ম যন্ত্র, বৈদ্যুতিক উপাদান এবং যান্ত্রিক যন্ত্রাংশ তৈরি করত। সেগুলো সম্পূর্ণ ধ্বংস বড় কারখানার সরবরাহ শৃঙ্খল ভেঙে দেয়। বহু বছরের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ কারিগর, মেশিনিস্ট এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের ক্ষতি অপরিবর্তনীয় প্রমাণিত হয়েছিল। অবশিষ্ট কারখানার উৎপাদনশীলতা কমে যায়, কারণ কর্মীরা ব্যক্তিগত ক্ষতি, বাসস্থান সংকট ও মনোবল পতনের সঙ্গে সংগ্রাম করছিল। অগ্নিসংযোগ সরবরাহ পুনরায় মজুদ হওয়ার পর অভিযানটি পদ্ধতিগতভাবে সম্প্রসারিত হয়। মে মাসে অভিযানগুলি পুনরায় শুরু হয় এবং উন্নত কৌশলগুলি উচ্চতর কার্যকারিতা প্রদান করে। জুলাই নাগাদ বি-29 বিমানগুলি হামলার আগে সতর্কতামূলক পাতা ফেলতে শুরু করে, যাতে নাগরিকদের জানানো হয় পরবর্তী কোন শহর লক্ষ্যবস্তু। এটি ছিল মনস্তাত্ত্বিক অভিযান, যা সম্পূর্ণ আকাশ আধিপত্য প্রদর্শন করেছিল। এসব মিশন ধীরে ধীরে রুটিন অপারেশনে পরিণত হতো, যেখানে সামান্য প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে। অভিজ্ঞ পাইলটদের ক্ষতি, গোলাবারুদ নিঃশেষ ও নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার পতনের ফলে জাপানি প্রতিরক্ষা ক্ষমতা ক্রমাগত দুর্বল হয়ে পড়েছিল। আন্তর্জাতিক আইনি বিবেচনাগুলি ঐতিহাসিক বিতর্কের বিষয় রয়ে গেছে। 1907 সালের হেগ কনভেনশন অরক্ষিত শহরে বোমাবর্ষণ নিয়ে আলোচনা করেছিল, কিন্তু রক্ষিত মনিত শব্দগুলি ব্যাখ্যা করা জটিল প্রমাণিত হয়েছিল। পরবর্তী যুদ্ধের আদালত কয়েকজন নেতাকে বেসামরিক লোকদের টার্গেট করার জন্য বিচার করেছিল, তবে মিত্রবাহিনীর বোমাবালি নিয়ে আলোচনা করেনি। প্রতিষ্ঠিত নজিরে দেখানো হয়েছিল যে সামরিক প্রয়োজনীয়তা বেসামরিক এলাকায় প্রভাবকে ন্যায্যতা দিতে পারে, যা পরবর্তী মানবিক আন্তর্জাতিক আইন বিকাশে প্রভাবিত করেছিল, এমনকি নিখুঁত অস্ত্র প্রযুক্তির উন্নতির পরও। আবহাওয়া পরিস্থিতি এই অভিযানের প্রভাব বাড়াতে বড় ভূমিকা রাখে, যেটি আমেরিকার পরিবেশগত উপাদান ব্যবহারের নিখুঁত উদাহরণ হয়ে ওঠে। 9 থেকে 10 মার্চের হামলাটি পরিকল্পনা করে তারিখ নির্ধারণ করা হয়েছিল এমন সময় যখন শুষ্ক সময়ের পর প্রবল বাতাসের পূর্বাভাস ছিল। আবহাওয়াবিদরা জাপানের আবহাওয়া ধারা বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছিল আগুন ছড়ানোর জন্য সবচেয়ে অনুকূল পরিস্থিতি চিহ্নিত করতে। সেদিন রাতে বিভিন্ন স্থানে বায়ুর গতিবেগ 17 থেকে 45 মাইল প্রতি ঘন্টা ছিল, যা পূর্বাভাসের চেয়েও বেশি ছিল। আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে সামরিক পরিকল্পনার এই সংহতি আমেরিকান স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গির উদাহরণ ছিল। তবে পৃথক বি-29 ক্রুরাই মিশনটি পরিকল্পনাকারীদের প্রত্যাশার চেয়ে ভিন্নভাবে অনুভব করেছিল। অনেকেই নিচের ধ্বংসের ব্যাপকতা দেখে গভীর মানসিক প্রভাবের সম্মুখীন হয়েছিলেন। বিমান ক্রুরা জানায় যে ধোঁয়া এবং বায়ুমণ্ডলীয় অস্থিরতা কার্যকর উচ্চতাতেও স্পষ্ট ছিল। পাইলটরা তাপীয় কারণে সৃষ্ট তীব্র অস্থিরতার মধ্যে দিয়ে বিমান পরিচালনা করেছিল। কিছু ক্রু সদস্য পরবর্তীতে অন্য দায়িত্বের বদলির আবেদন করেছিলেন, নিজেদের ভূমিকা ও ব্যক্তিগত মূল্যবোধের সমন্বয় করতে সংগ্রাম করছিলেন। অন্যরা মনোযোগ কেন্দ্রীভূত করেছিল যুদ্ধ দ্রুত শেষ করার কৌশলগত উদ্দেশ্যে। জাপানি সামরিক প্রতিক্রিয়া তাদের নির্দেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। বিমান-বিধ্বংসী ইউনিটগুলি নিরবচ্ছিন্নভাবে গুলি চালিয়েছিল, কিন্তু অন্ধকার আর ধোঁয়ার কারণে সীমিত সাফল্য অর্জন করেছিল। ফাইটার স্কোয়াড্রনগুলি 90টি মিশন পরিচালনা করেছিল, কিন্তু বিচ্ছিন্নভাবে কয়েকটি বিমান আটকাতে পেরেছিল। অগ্নি নির্বাপক বিভাগের নেতৃত্ব হামলার পরিসর সম্পর্কে পর্যাপ্ত সতর্কতা পায়নি। সামরিক কর্তৃপক্ষ সরকারি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় অগ্রাধিকার দিয়েছিল, আর বেসামরিক এলাকা জ্বলছিল। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল, কারণ অবকাঠামো ধ্বংস হয়েছিল এবং বার্তাবাহকরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে যেতে পারেনি। যুদ্ধ পরবর্তী স্মরণ অনুষ্ঠানগুলো ইতিহাসের পরিবর্তমান দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছিল। হিরোশিমা ও নাগাসাকির মতো আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও
টোকিওর অগ্নিবোমা হামলা জাপানের বাইরে কম পরিচিত ছিল। বেঁচে থাকা ব্যক্তিরা কয়েক দশক ধরে তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার দাবি করেছিলেন। বেঁচে থাকা কাতসুমোতো সাওতোই টোকিও রেডস অ্যান্ড ওয়ার ড্যামেজ সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, যাতে সেই সাক্ষ্যগুলো সংরক্ষিত থাকে যেগুলো অন্যথায় হারিয়ে যেত। বেসামরিক লোকের ক্ষয়ক্ষতি স্মরণ করার পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপট স্বীকার করা এক জটিল স্মৃতিচারণের চ্যালেঞ্জ তৈরি করেছিল। আধুনিক সামরিক কৌশলবিদরা অপারেশন মিটিং হাউস অধ্যয়ন করেন বিমান শক্তির সক্ষমতা ও সীমাবদ্ধতার ধারণা পেতে। এই হামলা দেখিয়েছিল যে নগর ধ্বংস একাই তাৎক্ষণিক আত্মসমর্পণের নিশ্চয়তা দেয় না। জাপান আরও 5 মাস সংঘাত চালিয়ে গিয়েছিল। এটি প্রমাণ করেছিল যে প্রযুক্তিগত সুবিধা ভূগোলগত চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে, কিন্তু আধুনিক যুদ্ধে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করা অত্যন্ত কঠিন হয়ে যায়। নির্ভুল বোমাবর্ষণ থেকে এলাকা কেন্দ্রিক হামলায় পরিবর্তন টোটাল ওয়ারের ক্রমবর্ধমান উত্তেজনার গতিবিদ্যাকে প্রকাশ করেছিল। 21তম বোমারু কমান্ড প্রথমে প্রচলিত নীতিমালা অনুযায়ী নির্ভুল হামলার চেষ্টা করেছিল। এগুলো অকার্যকর প্রমাণিত হলে লেমে এলাকা কেন্দ্রিক অগ্নিসংযোগ হামলায় পরিবর্তন করেন, যা পরিচালনাগতভাবে সহজ এবং বেশি প্রভাবশালী ছিল। এই অগ্রগতি ছিল কার্যবিবেচনার ধারাবাহিক সিদ্ধান্ত, স্পষ্ট নৈতিক পরিবর্তন নয়। 1945 সালের মার্চ নাগাদ নগর এলাকা হামলা হয়ে উঠেছিল রুটিন, যেখানে লক্ষ্য নির্বাচন নির্ভর করত জনসংখ্যার ঘনত্ব ও শিল্প এলাকার বন্টনের ওপর, নির্দিষ্ট সামরিক স্থাপনার ওপর নয়। বেঁচে থাকা সাক্ষ্যগুলো দীর্ঘস্থায়ী মানসিক আঘাতের প্রমাণ বহন করে। অনেকেই কয়েক দশক ধরে গভীর মনস্তাত্ত্বিক প্রভাব অনুভব করেছেন। যেসব শিশুরা পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তারা অনেক সময় তাদের আত্মীয়দের ভাগ্য জানতে পারেনি। ইয়োশিকো হাশিমোতোর সাক্ষ্য ঐতিহাসিক আর্কাইভে সংরক্ষিত আছে। সেই রাতের স্মৃতি আমাকে কখনো ছাড়ে না। আমার বাবা, মা এবং বোন মারা গিয়েছিল, আর আমার শিশু আর আমি বেঁচে ছিলাম। আমি প্রতিদিন তাদের কথা ভাবি। শ্রমজীবী টোকিওর সামাজিক কাঠামো মৌলিকভাবে পরিবর্তিত হয়েছিল। সম্প্রসারিত পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ঐতিহাসিক ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকা পাড়ার নেটওয়ার্ক এক রাতেই বিলীন হয়ে গিয়েছিল। অপারেশন মিটিং হাউসের চূড়ান্ত মূল্যায়ন এর যুদ্ধ শেষ করার ভূমিকাকে অন্তর্ভুক্ত করে। যদিও ইতিহাসবিদেরা বিতর্ক করেন যে শুধুমাত্র কৌশলিক বোমাবর্ষণ জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারত কিনা, হামলাগুলো নিঃসন্দেহে জাপানের সামরিক পতনকে দ্রুত করেছিল। পদ্ধতিগত নগর ধ্বংস এমন পরিস্থিতি তৈরি করেছিল যেখানে ধারাবাহিক প্রতিরোধ ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। সম্রাট হিরোহিতো পরে আত্মসমর্পণের সিদ্ধান্তে বোমা হামলা অভিযান ও দেশীয় পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। টোকিওতে নিহত 1 লক্ষ মানুষের মৃত্যু সংঘাতের অবসানে অবদান রেখেছিল, যা আক্রমণকে দীর্ঘায়িত করে কয়েক মিলিয়ন আরও হতাহত ঘটাতে পারত। এই হিসাব বেঁচে থাকা ব্যক্তিদের জন্য খুব কম সান্ত্বনা দেয়, তবে এটি কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। অপারেশন মিটিং হাউসের গল্প যুদ্ধের বিবর্তনকে তুলে ধরে, সীমিত সামরিক সংঘাত থেকে পূর্ণাঙ্গ সামাজিক ধ্বংসে। প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্মিত আবাসিক অঞ্চল কয়েক ঘণ্টায় ধ্বংস হয়ে গিয়েছিল হাজার মাইল দূরে তৈরি অস্ত্র দিয়ে। যে সংঘাত ভূখণ্ড সম্প্রসারণ দিয়ে শুরু হয়েছিল, তা শেষ হয়েছিল উন্নত প্রযুক্তির মাধ্যমে সাধারণ জনগণের ওপর প্রভাব বিস্তার করে, যাদের সরাসরি সামরিক অংশগ্রহণ খুবই সীমিত ছিল। জটিল অগ্নিসংযোগকারী অস্ত্রে সজ্জিত বি-29 বিমান ও প্রাথমিক অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়ে থাকা জাপানি রক্ষকদের মধ্যে বৈষম্য শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ ও নির্ধারক গুরুত্বকে স্পষ্ট করেছিল। ঐতিহাসিক বিদ্রূপ হল এই হামলার প্রভাব পারমাণবিক হামলায় আড়াল হয়ে যায়। 5 মাস পরে 10ই মার্চ তাৎক্ষণিক বৃহত্তর হতাহত পারমাণবিক অস্ত্রের অনন্য চরিত্রের তুলনায় কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, ফলে প্রচলিত বোমাবর্ষণ কম নজর কাড়ে। এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রচলিত এলাকা প্রভাব অস্ত্র, বিভিন্ন অগ্নিসংযোগকারী অস্ত্র পরবর্তী সংঘাতে নিষিদ্ধ না হওয়ার সুযোগ দেয়,
যেখানে পারমাণবিক অস্ত্রে নিষেধাজ্ঞা ছিল। পরিসংখ্যান কেবল আংশিক ধারণা দেয়। ৩২৫টি বি-29 বিমান উড্ডয়ন হয়েছিল, ২৭৯টি লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল, ১৬৬৫ টন অগ্নিসংযোগকারী বোমা ফেলা হয়েছিল, ১৫.৮ বর্গমাইল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ২,৬৭,১৭১টি ভবন ধ্বংস হয়েছে, ১ লক্ষ হতাহত এবং ১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। প্রতিটি সংখ্যার পিছনে ছিল ব্যক্তির গল্প। মার্কিন বিমানকর্মীরা মানবিক আদেশ পালন করছিলেন। জাপানি পরিবারের বসতাভারী ছিল লক্ষ্যবস্তু। শিশুরা পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বেঁচে থাকা ব্যক্তিরা গভীর ক্ষতির সঙ্গে লড়াই করছিল। অপারেশন মিটিং হাউজি ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক বিমান হামলা হিসেবে রয়ে গেছে, যা মানবিক সাফল্য নয়, বরং আধুনিক যুদ্ধের ধ্বংসক্ষমতা সম্পর্কে এক কঠোর সতর্কবার্তা, যেখানে কৌশলগত লক্ষ্য বেসামরিক জনগণের ওপর ব্যাপক প্রভাবকে ন্যায্যতা দিতে পারে এবং সমগ্র জনসংখ্যা শিল্প পরিসরের সংঘাতে আক্রান্ত হতে পারে।